আচ্ছা তাহলে শুরুতে গতিশক্তি কাইনেটিক এনার্জি প্রকাশ করি হচ্ছে কাইনেটিক এনার্জি কে ই, মানে হচ্ছে এটাকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি। তাহলে যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা একটু চিন্তা করি যে এই যে গাড়িটা আছে এটা একটা বেগে যাচ্ছে না, ভেলোসিটি আছে, বেগ আছে, ঠিক আছে তো? আর এটা একটা ভরও আছে এম। তাহলে আমি সরাসরি ডেরিভেশনে যাচ্ছি না, এর গতিশক্তির সূত্র হচ্ছে কি আমরা জানি হাফ এম ভি স্কয়ার, একদম সহজ, হাফ এম ভি স্কয়ার। তাহলে মানে এই গাড়িটা কত গতি শক্তিতে যাচ্ছে সেটা নির্ণয় করতে হবে, খুব সিম্পল, এখানে কোনো জটিলতা কিছু নেই, কিন্তু ম্যাথ করার সময় আমাদের কনসেপ্টটা লাগবে। তাহলে এই গতি শক্তিটা খুবই সিম্পল, একটা বেগে যদি গতিতে যায়, বেগ থাকে হচ্ছে ভেলোসিটি ভি, তাহলে তার গতি শক্তি কত? হাফ এম ভি স্কয়ার। এখন আসলে বিভব শক্তি বা স্থিতি শক্তি, এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি বলা হয়। কি এনার্জি? পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি অথবা স্থিতি শক্তি একই বিষয়। কোশ্চেনে স্থিতি শক্তি থাকলেও কিন্তু বিভব শক্তি বুঝতে হবে একই, আবার বিভব শক্তি থাকলে বিভব শক্তি আর পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। এটা কনসেপ্টটা কিভাবে আসবে? একটা বল, এই বালকটা কি করে আছে, নিচ থেকে একটা বল, মানে এটা হচ্ছে রেফারেন্স, সবসময় একটা রেফারেন্স হিসেবে চিন্তা করবো। এটা কি ভূমি, ভূমিকে আমি রেফারেন্স ধরছি, মানে এখান এটার সাপেক্ষে মেজার করবো, মানে শক্তিগুলো ক্যালকুলেশন করবো। তাহলে এই বলটাকে আমি কি করছি, এখান থেকে একটা হাইট আছে ধরো h1, h1 হাইট আছে, আবার এই বলটা এই সাদে দাঁড়ায় আছে, এখান থেকে একটা হাইট আছে h2। তার মানে রেফারেন্স থেকে কিন্তু একটা হাইটে আছে, মেন কথা হচ্ছে এটা, রেফারেন্স থেকে একটা কি উচ্চতায় আছে, হাইটে আছে। তাহলে বস্তুটার ভর হচ্ছে m, তাহলে এর ভিতরে কি শক্তি জমা আছে? একটা শক্তি জমা আছে। যখন হাইট থেকে উপরে থাকবে, তখন তার ভিতরে একটা শক্তি জমা থাকবে। শক্তি হচ্ছে দুই প্রকার, আমরা দেখছি, একটা গতি শক্তি আর একটা বিভব শক্তি। তাহলে গতি শক্তি কি ভূমিতে গতিশীল অবস্থায় আছে, মানে বেগ থাকবে তার, তাহলে গতি শক্তি আছে। এই অবস্থায় কি তার বেগ আছে? স্থির অবস্থায় আছে, কিন্তু তার ভর আছে। এবং যেহেতু এটা ছেড়ে দিলে আমি যদি নিচে হাত রাখি আমার হাতে ব্যথা লাগবে, যদি লোহার বল হয়, তার মানে এই শক্তিতে তো আমাকে আঘাত করছে, আমি বুঝতে পারছি এর ভিতরে শক্তি আছে 100%। আবার গতি শক্তি যদি থাকে, গতি শক্তি দিয়ে যদি একটা গাড়ি আমাকে আঘাত করে ব্যথা পাচ্ছে, তারপরে শক্তি আছে, আমি বুঝতে পারতেছি। তাহলে এর ভিতরে একটা শক্তি জমা আছে, যেহেতু তার বেগ নাই, তাহলে তো হাফ এম ভি স্কয়ার কত, হাফ এম ভি স্কয়ার যদি অ্যাপ্লাই করে ভির ভ্যালু কত, 0, বেগ তো নাই, তার মানে টোটাল গতি শক্তি মানে 0 আসতেছে আমাদের। কিন্তু একটা বিষয় আছে, কিন্তু এর মধ্যে শক্তি আরেক ধরনের শক্তি জমা হয়ে আসছে, তার নাম কি? বিভব শক্তি। তাহলে সেই বিভব শক্তি যদি আমি প্রকাশ করি, তাহলে সেটার সূত্র কি আসবে? ইপি ধরে না, বিভব শক্তি হচ্ছে ইপি, পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? সেটার সূত্র হচ্ছে mgh। mgh তার মানে কি, তার ভর নিব, এই হাইটটা নিব, এই রেফারেন্স থেকে টোটাল কত হাইট আছে, তাহলে এখানে h1 প্লাস h2, তাহলে এখানে h কত আসবে? h1 প্লাস h2, এই হাইটে আছে বলটা। তাহলে এই বলের ভিতরে কি পরিমাণ শক্তি জমা আছে? mgh, h g ভ্যালু কত? 9.8 মিটার স্কয়ার। m এর ভ্যালুটা বস্তুর ভর আমার জানাই থাকবে, তাহলে হাইট দ্বারা গুণ করব, তাহলে আমি কি পাবো? টোটাল বিভব শক্তিটা পাবো। শক্তির একক হচ্ছে জুল, তাহলে গতি শক্তিও জুলে মেজার করবো, বিভব শক্তিও জুলে মেজার করবো, খেয়াল রাখতে হবে দুটো বিষয়। তাহলে এখন এই বস্তুটা যখন হাত থেকে ফেলে দেওয়া হচ্ছে, এই বস্তুটা যখন হাত থেকে ফেলে দিচ্ছে, তাহলে তার ভিতরে একটা বেগ পাচ্ছি না আমি। তাহলে বেগ যদি থাকে তাহলে তার ভিতরে কি থাকবে? গতি শক্তি থাকবে না। তার মানে যখন এই বস্তুটা ঠিক মাঝ বরাবর আসবে, এটা তোমাকে ইমোশনের মাধ্যমে দেখাবো, টেনশন করতে পারবো, জাস্ট একটু হালকা হালকা বুঝো যে যখন আমি বস্তুটা ছেড়ে দিচ্ছি, তার মানে তার ভিতরে একটা ভেলোসিটি পাচ্ছি, তাই না? তাহলে ভেলোসিটির জন্য আমি কি পাবো? এখানে ই কে পাবো, সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই পর্যায়ে যে ভেলোসিটি আছে আমি মেজার করতে পারবো, বের করতে পারবো, বেগটা আমি ক্যালকুলেশন করতে পারবো, সেই বেগের সাথে আমি এই যে সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে আমি গতি শক্তিটা পাবো। কিন্তু এই অবস্থাতেও রেফারেন্স থেকে একটা হাইটে আসে না, ধরে নাও এটা হচ্ছে এই হাইটে আছে এখান থেকে, তাই না? তাহলে এই উচ্চতায় যদি কোনো বস্তু থাকে, তাহলে তার ভিতরে কোন শক্তি জমা থাকে? বিভব শক্তি। তাহলে এই অবস্থায় এই জায়গাটায় কয়টা শক্তি আছে? তার দুটো শক্তি আছে, mgh। কারণ হাইট থাকলে আমি বিভব শক্তি ক্যালকুলেশন করবো, আর বেগ থাকলে গতি শক্তিও থাকবে। তার মানে ঠিক এই অবস্থাতে যখন ছিল, তখন কি তার কোনো গতি শক্তি ছিল? বেগ ছিল, তার মানে এই অবস্থায় কোনো গতি শক্তি ছিল না। এই অবস্থাতে যদি আসি, নিচে যখন বলের নিচে পড়বে, তখন তার বিভব শক্তি কত? হাইট আছে কোনো? হাইট 0 না, তাহলে আমাদের বিভব শক্তিটা 0, কিন্তু বেগটা তো হাইস্ট, নিচে সর্বোচ্চ বেগে আঘাত করবে না, তাহলে এখানকার গতি শক্তি থাকবে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে এই অবস্থাতে শুধুমাত্র তার কি ছিল? এই অবস্থাতে শুধুমাত্র তার বিভব শক্তি ছিল, ইপি ছিল, ই কেটা কত ছিল? 0 ছিল। এই অবস্থায় মাঝামাঝি অবস্থায় ই কে এবং ইপি দুটোই উপস্থিত, ঠিক লাস্টে যখন যাচ্ছে তখন ইপিটা 0, হাইট নাই, কিন্তু ই কেটা আছে, গতি শক্তিটা আছে, মানে একটা ওভারভিউ পাইছো। এখন আমাদের এটা অ্যানিমেশন দিয়ে একটু আরেকটু বুঝতে হবে, তাহলে গিয়ে তুমি ম্যাথগুলো অ্যাপ্লাই করতে পারবে। কারণ সূত্র মুখস্থ করে অধ্যায়ের ম্যাথগুলো করতে পারবে না সহজে,
কারণ এখানে তোমাকে অবশ্যই থিওরি অ্যাপ্লাই করতেই হবে, মাস্ট বি মাস্ট। কারণ দেখবা যে একটা ম্যাথ দুইটা নিয়ম করা যাচ্ছে, তার মানে এখানে থিওরি তোমাকে অ্যাপ্লাই করে করা যাবে, থিওরি অ্যাপ্লাই করতে হবে। এক্সাম্পল হিসেবে যেটা আগে বললাম, দেখো এই অবস্থায় টোটাল শক্তি তার ভিতরে কি ছিল, একটা হাইটে ছিল না, তাহলে শুধুমাত্র এখানে আমাদের 60 জুল শক্তি, তার টোটাল শুধু বিভব শক্তিটা আছে, বিভব শক্তি আছে। আবার এই যখন বস্তুটা মাঝামাঝি আছে, মাঝামাঝি থাকা অবস্থায় এই অবস্থায় দেখো গতি শক্তি আছে, আবার বিভব শক্তি আছে, কাইনেটিক এনার্জি 30 জুল হচ্ছে কাইনেটিক, 30 জুল হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে এই অবস্থায় গতি শক্তি দুটোই আছে। ঠিক যখন লাস্টে পড়ে যাবে, মেঝেতে পড়ে যাচ্ছে, তখন তার ভিতরে শুধু কি আছে, কাইনেটিক এনার্জি থাকবে না, একটা বেগ থাকবে, তার মানে এই অবস্থায় তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে। কিন্তু একটা বিষয় একটু লক্ষ্য করার আছে, এখানেও 60 জুল, এখানেও 30-30-60, এখানেও 60। শক্তিটার কি কোনো টোটাল একটা সিস্টেম, এটা সিস্টেম, এই সিস্টেমের টোটাল শক্তি কি নষ্ট হয়ে গেছে? না, 60 আছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে কি, রূপান্তর হচ্ছে, শুধু একটা শক্তি থেকে রূপান্তর। এই দুনিয়াতে কোনো শক্তি সৃষ্টিও করা যাবে না, ধ্বংস করা যাবে না, কি করা যাবে, শুধু রূপান্তর করতে হবে, হয় বিভব শক্তি থেকে গতি শক্তি, গতি শক্তি থেকে বিভব শক্তি। এটার এক্সাম্পল একটা অ্যানিমেশন দেখবে তোমার আরো বেশি ক্লিয়ার হবে। কনসেপ্টটা একটা মাথায় ঢুকতেছে তো, টোটাল শক্তি কোনোদিনও চেঞ্জ করা যাবে না, আল্লাহ তাআলা যে শক্তি রাখছে দুনিয়াতে এটাকে কনভার্ট হতে থাকবে, একটা থেকে আরেকটা রূপান্তর হতে থাকবে, টোটাল এনার্জি যা আছে তাই থাকবে। এখন অ্যানিমেশন দেখলে তোমার আরো বেশি ক্লিয়ার হবে, অ্যানিমেশনটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। তার অ্যানিমেশন দেখার আগে আমি তোমাকে একটু বুঝাই বিষয়টা, যে একটা বালক এখানে আছে, ঠিক আছে, এখান থেকে যদি সে নিচে নামে যে ইয়ে দিয়ে, তাহলে এভাবে তুলতে থাকবে না, এভাবে সে তুলতে থাকবে। এখানে একটা কনসেপ্টটা তুমি বুঝো, তাহলে এই অবস্থায় তার স্পিড কত, বেগটা 0 অবস্থা আছে, মানে এখানে স্টার্ট করতেছে, বেগটা 0 আছে, এখান থেকে স্টার্ট করে নিচের দিকে যাবে, তাহলে এই অবস্থায় কোন শক্তি থাকবে? দেখো এটা ভূমি না, ভূমি থেকে একটা উচ্চতায় আছে না, 6 মিটার উচ্চতায় আছে, তাহলে এই অবস্থায় তার কি থাকবে? শুধুমাত্র বিভব শক্তি থাকবে। এই যে দেখো এখানে পটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ উচ্চতায় আছে, হাইস্ট, কোনো কাইনেটিক এনার্জি ছিল। আচ্ছা ঠিক আছে, এখন আবার আছে এই মোশন শুরু করে নেই, সবই বুঝবা। এই অবস্থায় নিচে যখন আসবে, যখন নিচে পড়বে, সব থেকে বেগ বেশি থাকবে না, তখন তো দেখো টোটাল এনার্জি কিন্তু ওরকমই আছে, কিন্তু এই অবস্থায় দেখো পটেনশিয়াল এনার্জি ছিল, কিন্তু তার বেগটা সর্বোচ্চ হয়েছে, কারণ হাইট নাই, হাইট 0 হলে কি হবে, mgh এর এইচ ভ্যালু যদি 0 হয়, তাহলে ইপির ভ্যালু 0 চলে আসবে না, হচ্ছে বুঝতে পারছেন? তাহলে এই হাইট নাই, তাহলে এই অবস্থায় শুধুমাত্র তার কাইনেটিক এনার্জি থাকবে, যেটা এখানে দেখা যাচ্ছে হাইস্ট। আবার যখন এই পজিশনে যাচ্ছে, তখন কিন্তু আবার তার কি নিয়ম হচ্ছে, হাইট আছে কিন্তু বেগ নাই, তাহলে পটেনশিয়াল এনার্জি আছে, টোটাল এনার্জি তো ওইরকমই থাকে। এখন অ্যানিমেশনটা দেখাই, যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে অ্যানিমেশন তোমার বুঝতে আরো সুবিধা হবে। তাহলে দেখো আবার মাঝামাঝি অবস্থা, দেখো লক্ষ্য করো, মাঝামাঝি অবস্থা যদি থাকে, এখান থেকে নিচে নাম দিছে, তাহলে এই পজিশনে তার বেগও আছে, আবার একটা হাইটের উচ্চতায় আছে, ধরো এখান থেকে 2.5 মিটার উচ্চতায় আছে, লেটস সে বা 3 মিটার উচ্চতায় আছে, তাহলে হাইটও আছে, বেগও আছে, এই পজিশনে তার দুইটাই থাকবে, দেখো কাইনেটিকও থাকে, পটেনশিয়ালও থাকে, বুঝা গেল? এখন এটা যদি তুমি বুঝে যাও, দেখো না স্থির হবে না। এখন তো অ্যানিমেশনটা দেখো, এটা ওভারভিউ দিলাম, কারণ অ্যানিমেশনের মাধ্যমে আমি কথা বলতে পারবো না, একটা আইডিয়া দিলাম। এখন অ্যানিমেশন দেখো, যেটুকু তোমার ডাউট আছে অ্যানিমেশন দেখে ক্লিয়ার হবে, কারণ অ্যানিমেশন চলাকালীন যদি বুঝাই তাহলে তো তুমি বুঝতে পারবে না ভিডিও চলাকালীন। তাহলে এখন ভিডিওটা দেখো, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপরে কথা বলছি, লক্ষ্য করো এখানে এই ভিডিওটা দেখবা মনোযোগ দিয়ে। টোটাল এনার্জি দেখো স্থির আছে না, কিন্তু কাইনেটিক আর পটেনশিয়াল চেঞ্জ হয়ে যায়। ওই পজিশনে দেখো কাইনেটিক আমাদের 0, বেগ 0, এদিকে লক্ষ্য করো বেগ 0, আবার এই পজিশনে দেখো তখন মাঝখানে তখন দূরে থাকবে, আবার এই পজিশনে দেখো বেগ 0, মানে এই বেগ 0 চলে আসে, স্থির হয়ে যায় না কিছুক্ষণের জন্য, কাইনেটিক 0 হয়ে যায়, আবার যখন চলতে থাকে দেখো টোটাল এনার্জি কিন্তু স্থির আছে, কিন্তু দেখো কাইনেটিক বেগ বাড়তেছে, কাইনেটিক বাড়তেছে, এই পজিশনে কাইনেটিক সর্বোচ্চ, পটেনশিয়াল নাই, এসব আবার মাঝামাঝি অবস্থা দুটাই থাকে, বেগও তাই দেখো এই পজিশনে বেগও আছে আর হাইটও উচ্চতায় আছে, তার মানে দুটাই আছে, কিন্তু টোটাল এনার্জি কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, টোটাল এনার্জি কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভালো মতো বুঝো। তাহলে আমার চেঞ্জ হচ্ছে কি, টোটাল একটা সিস্টেম, একটা সিস্টেম চিন্তা করবো, ঠিক আছে? এই সিস্টেমের টোটাল এনার্জি যে কয়টা আছে, তোমাদের বই তোমাদের সিলেবাসে দুটাই আছে, একটা হচ্ছে কাইনেটিক আর একটা হচ্ছে পটেনশিয়াল। এখানে থার্মাল এনার্জি আছে, হিট জেনারেট হয়, ওটা এক প্রকার শক্তি, সেটা আউট অফ সিলেবাস। ঘর্ষণ যখন আসবে তখন তোমাদের ঘর্ষণ অ্যাপ্লাই করতে হবে। এখন তাহলে আমি দেখতে পাচ্ছি এই সিস্টেমের টোটাল এনার্জি কিন্তু ফিক্সড থাকবে, যদি টোটাল এনার্জি যদি 100 হয় 100 থাকবে, খালি জাস্ট চেঞ্জ হতে থাকবে। এই পজিশনে 100 ধরো টোটাল বিভব শক্তি, মাঝখানে আসে 50-50 হয়ে যায়, বিভব আর গতি শক্তি 50-50 হয়ে যায়, আবার এই পজিশনে শুধুমাত্র গতি শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না, এইভাবে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যাথে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এখান থেকে এই জিনিসটা দেখো, আরেকটু লক্ষ্য করো, যদি আমাদের ভরটা চেঞ্জ করি, ভর যদি আমরা বাড়াতে থাকি, দেখো ভর যদি বাড়ায় টোটাল এনার্জি কিন্তু বেড়ে যায়,
তাই না? ভর যখন মোটা অংশ হয়ে গেছে, ভর যদি বাড়ায় দেয় এনার্জি লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে, টোটাল এনার্জি লেভেল বেড়ে যাচ্ছে। ভর কমে দিলে এনার্জিটা কমে যায়, তাই না? টোটাল এনার্জি কমে যায়। কারণ এখানে দেখো ইপির ভিতরে কি আছে, এমজিএইচ আছে না, এই যে ইপির ভিতরে এমজিএইচ আছে, তাহলে এম এর ভ্যালুটা বৃদ্ধি করে কিন্তু আমাদের গতিশক্তি বা বিভব শক্তির ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইটুকু তোমার বোঝা গেল। এখানে আমি কথাটা লিখছি দেখো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি বলা হয় এটাকে। কি বলা হয়? শক্তির সংরক্ষণশীলতা নীতি। তোমরা পড়ছো ল অফ কনজারভেশন। শক্তির সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, এটি কেবল এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। কথাটা একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে সারা জীবনের জন্য, ফিজিক্স করতে গেলে। হ্যাঁ, শক্তিকে আমরা দুনিয়া তারা যে পরিমাণ শক্তি রাখছে সেটা ফিক্সড আছে, জাস্ট শুধু চেঞ্জ করে করে রূপান্তর করে করে আমরা অ্যাপ্লাই করতেছি। দেখো আমরা যে বিদ্যুৎ জেনারেট করি, এখানে বিদ্যুতের পানিটা কি বাদ দেই না? পানি দিলে বাদ যখন দিই আমরা, ওর ভিতরে কি জমা হয়? হাইড্রো থাকে, ভূমি থেকে একটা হাইড্রো পানিগুলো থাকে, ওই বিভব শক্তি জমা থাকে, ওই শক্তিটা নিচে ফালাই, সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি জেনারেট করি। তাহলে দেখো ওই বিভব শক্তি থেকে কি জেনারেট করছি? বিদ্যুৎ শক্তি জেনারেট করছি। তারপর শক্তি আল্লাহ যা আছে তাই তুমি রূপান্তর করে করে ইউজ করো। তাহলে এই কথাটা একটু মাথায় গেঁথে নিতে হবে, ম্যাথে অ্যাপ্লাই করবে। সেই জন্য দেখো কোন একটা সিস্টেমে মোট শক্তি সর্বদা স্থির থাকে। মোট শক্তি স্থির মানে কি? 60 এটা কি স্থির আছে, 60 জুল আছে, স্থির আছে, কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট না ধ্রুবক কিন্তু বলা হয় এটাকে, এটা কিন্তু ধ্রুবক। একটা সিস্টেমের মোট শক্তি ধ্রুবক। ধ্রুবক মানে কি? স্থির থাকে। ধ্রুবক মানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ফিক্সড ভ্যালু। তোমার ম্যাথে পড়ছো কনস্ট্যান্ট বা ধ্রুবক, ওটা হচ্ছে চেঞ্জ হবে না, ফিক্স। যেমন 5 জুল থাকলে 5 জুল, 100 জুল থাকলে 100 জুল, 50 থাকলে 50 জুল। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমরা নেক্সটে যাই, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। এখন লক্ষ্য করো এখানে এই জায়গাটা কি হচ্ছে, দেখো একটা ইয়ে যায়, এখন আর কোনো ওই দিকে উঠতেছে না। তাহলে জাস্ট এখান থেকে এখানে এই অবস্থায় কি শক্তি জমা ছিল তার ভিতরে? এটা হচ্ছে বিভব শক্তি। দেখো এই অবস্থায় টোটাল বিভব শক্তি বেশি থাকে। তারপর দেখাই, তাহলে আমার এই অবস্থা দেখো পটেনশিয়াল, এই অবস্থা দেখো পটেনশিয়াল এনার্জি যখন সেটা দিচ্ছে আস্তে আস্তে গতি শক্তি কনভার্ট করে নিল। ওই অবস্থাতে হাইট নাই, সব গতি শক্তি নিয়ে সামনে দিকে অগ্রসর হচ্ছে। সুন্দর কথা, কারণ তার ভেলোসিটি আছে, স্পিড আছে। আচ্ছা বাস, হ্যাঁ, তার মানে আমি এখন একটা কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করতে পারলাম যে গতি শক্তি আর বিভব শক্তি এটা হচ্ছে ধ্রুবক থাকে। কোন একটা সিস্টেমে গতি শক্তি আর বিভব শক্তি যদি যোগ করি সেই ভ্যালুটা কত হবে? স্থির থাকবে বা ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। যোগ করলাম, আর কি করলাম? যোগ করে দেখলাম না আমি কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি যোগ করে টোটাল যে এনার্জিটা পাচ্ছি, টোটাল এনার্জি কয়টার যোগফল? দুইটার যোগফল না? ই কে আর ইপির যোগফল না? তাহলে আমি যান্ত্রিক বা মোট শক্তি যেটাকে বলছি, মোট শক্তি, তাহলে এই টোটাল শক্তিটা দুইটার যোগফল আকারে আসছে না? এবং এটার ভ্যালু কি একটা কনস্ট্যান্ট পাবো না আমরা? সব সময় কনস্ট্যান্ট থাকবে একটা সিস্টেমের ক্ষেত্রে। ক্লিয়ার? এটা কিন্তু ম্যাথে লাগবে। আচ্ছা, তাহলে আমাদের বোঝা গেল। তাহলে এই যে বল ছেড়ে দিলে কিন্তু এভাবে গতি শক্তিগুলো ট্রান্সফার হচ্ছে। একইভাবে দেখো এই অবস্থায় যখন ভেলোসিটি থাকে, লক্ষ্য করে দেখতে পাবো ভেলোসিটি যখন আছে সবুজ এই কালারে, তখন দেখো এই অবস্থা ভেলোসিটি থাকে মানে গতি শক্তি থাকে, কাইনেটিক এনার্জি। এই অবস্থা দেখো কি থাকে? শুধুমাত্র তার পটেনশিয়াল এনার্জি, মানে এই যে এই হলুদ হয়ে যায় দেখো, হাইটে থাকে না? তাহলে যখন এই অবস্থায় গতিতে থাকে তখন গতি শক্তি এটা কনভার্ট হয়ে গেছে কিসে? বিভব শক্তিতে। আবার এটা কনভার্ট হয়ে যায় কিসে? গতি শক্তি। বাস, সবকিছু অ্যাঙ্গেল থেকে বলে দিচ্ছি। দেখো তাহলে এই বস্তুটা যখন আমি ভূমি থেকে উপরে তুলি, এটা হাইটে থাকে মানে পটেনশিয়াল এনার্জি থাকে, এটা কনভার্ট হয় কিসে? দেখো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে শক্তির উপর কিন্তু এইভাবে হবে, বুঝো? আচ্ছা বাস, এটা লাগবে না। তাহলে তোমার এখন তুমি এখন মোটামুটি প্রস্তুত হয়ে গেছো ম্যাথ করার জন্য। ওকে, এখন মোটামুটি প্রস্তুত হয়ে গেছো ম্যাথ করার জন্য। এখন আমি ম্যাথগুলো করাই দেই, তারপর তুমি প্র্যাকটিস করবে যেটা বলছি সেটাই। এখন দেখি এই ঢাকা বোর্ডের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনে কি বলা আছে যে উদ্দীপকের, মানে আমাদের কিন্তু গত ক্লাসে কনসেপ্ট লাগবে, আজকের কনসেপ্ট লাগবে, দুটো কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই করবে। আর কনসেপ্ট ছাড়া ম্যাথ করলে কিন্তু তোমার অনেক তুমি প্যাসে পড়ে যাবে। হ্যাঁ, সেটাই। তুমি অর্ধেক হয়ে যাবে, ম্যাথে একটা ঠিকমতো পারতেছ না। উদ্দীপকের 25 কেজি ভরের একজন বালক, 3 কেজি ভরের একটি গোলক। তাহলে একটা বালক আছে, সেই বালকটা কত কেজি ভর নিছে? ভর কত তার? 25 কেজি। 25 কেজি ভরের একটা বালক আছে, ভালো কথা। 3 কেজি ভরের একটি গোলক, 3 কেজি ভরের একটা বল নিছে। তাহলে এটা হচ্ছে বালক, একটা বল নিছে, বল হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে, এটা একটা সিঁড়ি মনে, ঠিক আছে? সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নেবে। তাহলে এটা একটা সিঁড়ি আর এটা হচ্ছে ছাদ। বুঝতে হবে, চিত্র দেখে বুঝতে হবে। তাহলে কিন্তু আমরা পারবো, সবকিছু খুলে বেলে বলবে না যে এটা ছাদ, এটা সিঁড়ি, ওটা চিত্র দেখে বুঝতে হবে। এই অধ্যায়ের অঙ্ক, এই অধ্যায়ের অঙ্কগুলো এটা ছাড়া কিছুই নাই, ঠিক আছে? তুমি এমনি করতে করতে বলবে। তাহলে হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে এখান থেকে ওই বালকটা চলাফেরা শুরু করছে, এখান থেকে, ঠিক আছে? হাতে একটা বল নিছে, তাহলে এই টোটাল ভর হচ্ছে এত, নিয়ে 2 সেকেন্ড সময় নিছে। ছাদ হতে গোলকটি ছেড়ে দেওয়ায় তার সিঁড়ি বেয়ে ঘুরে মাটিতে পড়লো। এবার তাহলে এখান থেকে বলটা ছাদে গেছে, আবার এখান থেকে ছেড়ে দিচ্ছে বলটা, আবার নিচে নেমেছে।
বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করছে? তাহলে বালকটা ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। কারণ অভিকর্ষ বল কোথায়, কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে ক্রিয়া করে না? এই বলের বিরুদ্ধে সে কি কাজ করছে? তাহলে কে কাজ করছে এখানে? বালকটা কাজ করছে। তাহলে বালকের কাজটা আমাকে বের করতে বলছে, বালকের কাজটা বের করতে হবে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করছে? কারণ এখানে আমাদের অভিকর্ষ বলটা কোথায় কিনা? নিচের দিকে। তাহলে ওই বলের বিরুদ্ধে কাজ করে তাকে উপরে তুলছে সে। তাহলে এই বলটা কত হবে সেটা আমি বের করবো। কোশ্চেনটা বোঝা গেছে না? হ্যাঁ, কোশ্চেনটা বোঝা গেছে। আচ্ছা, দেখি তাহলে আমরা আগের দিনে দুইটা নিয়ম সলভ করা যাবে, দুইটাই দেখাবো। তাহলে প্রথমে আমরা আগের যে নিয়মের কনসেপ্টটা দেখছিলাম সেটাতে সলভ করে দেই, তারপর আমরা যাব নতুন নিয়মে। আরেকটা নিয়ম আছে, দুইটাই জানতে হবে, দুইটা জায়গায় ম্যাপ করতে হবে যখন এক্সাম যেটা মাথায় আসে। আচ্ছা, ঠিক আছে। সহজ তোমার লাগে, কারণ দুইটাই সহজ, দুইটাই কনসেপ্ট থেকে আসবে। হ্যাঁ, দুইটাই কনসেপ্ট, কোনো মুখস্থ থেকে আসবে না। আমি মুখস্থ করে গেলাম তাহলে হয়ে গেল। তাহলে যখন এই বালকটা এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে বালকের টোটাল ভর কত আসছে? টোটাল ভর, তাহলে বালকটা যখন ভরটা হাতে নিয়ে আসে তাহলে ওরও ভর ক্রিয়া করতেছে, বালকের ভরও আছে। তাহলে টোটাল ভর ধরে নিলাম হচ্ছে এম, সেটা কত আসবে? 25 আর 3 ক্লিয়ার? 28 কেজি। কোনো কনফিউশন নাই? হ্যাঁ, ভালো। আচ্ছা, তাহলে 28 কেজি টোটাল ভর হলো। এখন এই বালকটা এখান থেকে যাত্রা শুরু করবে, ধরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে বালক, ধরে নিলাম এটা বালক, ঠিক আছে? এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত উঠবে। তাহলে বালকের ভরটা কোন দিকে ক্রিয়া করতেছে? নিচের দিকে। সেটা কি এমজি? টোটাল ভর এমজিটা, এম মানে কি? টোটাল ভরটা নিচের দিকে ক্রিয়া করতেছে অভিকর্ষ বলের কারণে, পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচের দিকে বলটা ক্রিয়া করতেছে। এখন সে যাবে কোন দিকে? এদিক বরাবর, এদিক বরাবর যাবে, তাই না? এখন বস্তুটা যখন এই বালকটা ভরটা নিয়ে উপর দিকে তুলবে তখন কোন বলের বিরুদ্ধে কাজ করতেছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে না? তাহলে সে অ্যাকচুয়ালি বলটা কোন দিক, মানে কোন বলকে অতিক্রম করার চেষ্টা করতেছে? এমজিটাকে অতিক্রম করার চেষ্টা করতেছে। কারণ এমজি অতিক্রম করতে পারছে, এমজি না থাকতো তাহলে সে উড়ে উড়ে চলে যেত। এটা আরামসে বলতে কি কোনো ভরই নাই, এটা যত কম হবে সে আরামসে উড়ে উড়ে চলে যাবে। কিন্তু যেহেতু এটা টেনে ধরতেছে তাকে অবশ্যই এর বিপরীতে তাকে বলটা ক্রিয়া করতে হবে। সে বলটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? উপরের দিকে। তার কাজটা কি? হ্যাঁ, অভিকর্ষ বলের বিরুদ্ধে সে টানতেছে অ্যাকচুয়ালি, কিন্তু উঠবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। তার মানে বলের উপাংশ এখানে অ্যাপ্লাই করবো আমরা, কারণ সে অ্যাঙ্গেলে যাচ্ছে, তাই না? কিন্তু সে এই দিক বরাবর যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বলটা প্রয়োগ করতেছে এই বলের বিরুদ্ধে। বুঝাই আসতে? তার মানে আমাকে অ্যাকচুয়ালি এই বলের বিরুদ্ধে বলটা প্রয়োগ করতেছে, তাহলে সেটা ধরো এফ বল প্রয়োগ করছে। এখন এই বলের কয়টা অংশ থাকে? দুটো অংশ থাকে না? একটা হচ্ছে এই বরাবর অনুভূমিক ধরো, আরেকটা হচ্ছে লম্ব বরাবর। তাহলে এই দিক বরাবর লম্ব, ঠিক আছে না? এখন এটা হচ্ছে আমাদের থিটা ধরে নিচ্ছে, এটা হচ্ছে থিটা। তাহলে এই বলটা হচ্ছে কি? এটার উপাংশ আসবে না, এটার ভ্যালু কত আসবে? এফ কস থিটা, তাই না? আর এটার ভ্যালু কত আসবে? এফ সাইন থিটা। এখন তাহলে কোন বলটার কারণে আমার সামনের দিকে চলে যাচ্ছে, কাজটা হচ্ছে? মানে কোন বলটার কারণে এই অ্যাকচুয়ালি সে এদিক বরাবর যাচ্ছে না? তাহলে এই বলটার কারণে দেখো অ্যাকচুয়ালি কাজটা হবে না? হ্যাঁ, সেটাই। আমরা জানি কি অনুভূমিকের সাথে থিটা কোণ যেহেতু উৎপন্ন করছে, এই বলটার কারণে তখন কাজটা হবে। কারণ গতদিনে বলছিলাম টানা থেকে ঠান্ডা সহজ, তাই একটা বল ক্যান্সেল আউট হয়ে যায়। যখন আমি অ্যাঙ্গেলে টানতেছি তখন দুইটা বল ক্রিয়া করে, একটা হচ্ছে অনুভূমিক, একটা লম্ব। তার মানে অনুভূমিকের কনসেপ্ট আনতে গেলে তোমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করেই তোমাকে ওইদিকে যাচ্ছ অ্যাকচুয়ালি তুমি। তার মানে যখন এরকম তেস্টা টাইপের অঙ্ক পাবা তুমি এবং দেখবা যে এখানে পৃথিবীর আকর্ষণ বলটা ক্রিয়া হচ্ছে, তুমি অ্যাকচুয়ালি চিন্তা করবা যে আমাকে এই বল অতিক্রম করা ছাড়া আমি অ্যাঙ্গেলে যাই, অসুবিধা নেই, আমি যাচ্ছি এদিকে, তাতে তাদের ম্যাটার, কিন্তু আমাকে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে? এই বলের বিরুদ্ধে কাজ করতে হবে না? আবার নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? একটা সাথে একটা কানেক্টে, একটা প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। তুমি যদি দেওয়ালে ঘুষি দাও, দেওয়ালে তোমাকে সেম বলে ঘুষি দিবে, কারণ হাতে ব্যথা পাও তুমি। তার মানে এখানে যেটা একটা বল আছে, এই বলের বিপরীতে একটা বল তোমার থাকতে হবে না? তাহলে তুমি এই বল যেহেতু আছে এটাকে ক্যান্সেল আউট করতে গেলে বা এই বলের বিরুদ্ধে কাজ করতে গেলে অপোজিট ডিরেকশন তোমাকে বল প্রয়োগ করতে হবে না? তাহলে তুমি বল প্রয়োগ করবে এই বলের বিরুদ্ধে, কিন্তু ওটার উপাংশ দিয়ে তুমি সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে অগ্রসর, ওকে? বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝলাম। কারণ এই বলটা ক্রিয়া করছে নিচের দিকে, এটা উপরের দিকে বল তুমি প্রয়োগ করতেছো, এটার বিপরীতে বল প্রয়োগ করতেছো, কিন্তু যাচ্ছ হচ্ছে এদিক বরাবর, অ্যাঙ্গেলে চলে যাচ্ছ, অটোমেটিক্যালি অ্যাঙ্গেলে চলে যাচ্ছ। কারণ সিঁড়ি আছে, সিঁড়ি না থাকলে তাহলে তোমাকে নিচ থেকে উপর দিকে হাত দিয়ে এরকম করে বল তুলতে হবে। তুলতেছো তুমি এদিকে, কিন্তু যাচ্ছ সামনের দিকে। তাহলে তুমি দেখো, তুমি আমি এই বস্তুটা তুললাম, তুমি সিঁড়ির সামনে দিকে যাচ্ছে, তাহলে আমি বল কোন দিক বরাবর প্রয়োগ করতেছি? কোন দিকে? তাহলে আমি বল প্রয়োগ করতেছি কোন দিক বরাবর? মানে এই ডিরেকশনে, এটা অপোজিট ডিরেকশন বল প্রয়োগ করতেছি, কিন্তু উঠতেছি সিঁড়ি দিয়ে, কিন্তু আমি ধরতেছি, টান করতেছি আমার হাতে কোন দিক বরাবর? নিচ থেকে উপর দিকে না, মানে নিচের দিকে টানতেছে ওজনটা, আমি এটাকে ধরে আসি দিক বরাবর, কিন্তু উঠতেছি কোন দিক বরাবর? তাহলে
আমার অ্যাকচুয়াল বলটা প্রয়োগ করছি কোন দিক বরাবর? বলটা উপরে। ওজনের বিপরীত দিকে। হ্যাঁ। কারণ তুমি এখন প্র্যাকটিক্যাল আমার দেখাবে যে এটা তুললাম, তারপরে সিঁড়ি দিয়ে উঠতেছি, কিন্তু আমার হাতে টান করতেছি কোন দিক বরাবর? নিচের দিকে না? নিচে টান করতেছি, মানে এটার বিপরীতে আমি বল প্রয়োগ করে যাচ্ছি, পুরো কষ্ট করে যাচ্ছি, আমার শক্তি ব্যয় হচ্ছে। তাহলে আমি বল প্রয়োগ করতেছি ওজনের বিপরীতে, কিন্তু যাচ্ছি কোন দিক বরাবর? যাচ্ছে হচ্ছে এদিক বরাবর। কারণ তখন ক্রিয়া হবে হচ্ছে এটার উপাংশটা, f cos θ এর কারণে কাজটা হবে। ওকে। কিন্তু বল প্রয়োগ করছি এদিক বরাবর, তাহলে এটার উপাংশ নিব, ঠিক আছে? ওকে। f cos θ হচ্ছে উপাংশ, তাহলে f, তাহলে সে f mg সমান বল প্রয়োগ করছে। হ্যাঁ সেটাই। কিন্তু যাবে কোন দিক বরাবর? এই বলটা দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে এদিক বরাবর ভাগ হবে অনুভূমিক বরাবর, আর একটা উল্লম্ব বরাবর। তাহলে সরল কোন দিক বরাবর? এদিক বরাবর না? তাহলে এই এটা দিব না, আমি এই থিটাটা নিব না, বল এবং সরলের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে থিটা কি যখন আমি কাজটা বের করব, তাহলে এই থিটা কি বল ও এটা সংযোগ করে নেব সরলের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। আমি সমস্যা শেষ হচ্ছে না, কিন্তু এটা তোমাকে খাতায় নোট করতে হবে। ওকে ঠিক আছে। এটা খাতায় নোট করতে হবে। ভিডিও দিয়ে দেবেন। হ্যাঁ। আর নোট তো থাকবে, কিন্তু এটা মাস্ট নোট করতে হবে, এটা স্যার ভুল করবে। তাহলে বল এবং সরলের মধ্যবর্তী কোণ, সরল হচ্ছে এদিক বরাবর, বল প্রয়োগ হচ্ছে এদিক বরাবর, তো থিটা নেব হচ্ছে এটা। ক্লিয়ার আমার? ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। তাহলে কাজ W সমান কি আসে? বল গুণন সরল। এখন বল কাজ এখানে কত আসছে? এই দিক বরাবর এটার যে উপাংশ এটা হচ্ছে f cos θ, আর এটা কি f sin θ। f sin θ এর কারণে তো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে এই বলের কারণে। তাহলে f cos θ বল হচ্ছে আমাদের f cos θ কিন্তু সরল কত? 20 মিটার। এখান থেকে এই পর্যন্ত 20 মিটার বসে দেব, ঠিক আছে? কোনো অসুবিধা আছে? না। এখন f এর কত বসাবে? mg বসাবো না? mg বলের বিরুদ্ধে তুমি কাজ করছো, mg ইনটু cos θ তুমি জানো না, ইনটু 20, খালি জাস্ট θ এর ভ্যালুটা বসাই দিলে আমার অঙ্ক শেষ। এবার ভ্যালু জানা আছে, তাহলে এই সবগুলো বসাই দিই আগে। দেখো এবার ভ্যালু কত? 28, জি ভ্যালু কত? 9.8 ইনটু cos θ, যখন জাস্ট θ ভ্যালু বসাই দিলে পুরো অঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ সেটাই। তাহলে এখন আমি একটু আসি, আমার এই ভ্যালুটা জানা থাকলে আমি θ ভ্যালুটা বের করতে পারবো, কারণ 90 থেকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ সেটাই। চলো তাহলে দেখি, একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে? এইটার ভ্যালু জানা আছে হচ্ছে 60 ডিগ্রি, আর এই ভ্যালুটা কত? 90 ডিগ্রি। এই ভ্যালুটা থিটা ধরে নাও, বা এই থিটা ধরো না, তুমি থিটা প্রাইম ধরে নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বা এক্স ধরতে পারো, অসুবিধা নেই। ওকে। তিনটা ভ্যালুর যোগফল কত আসবে? থিটা প্রাইম যোগ 90 যোগ 60, তিনটা ভ্যালুর যোগফল কত আসবে? 180 ডিগ্রি। তিনটা বাহুর যোগ, তিনটা কোণের যোগফল একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত আসে? 180 ডিগ্রি। 180। তাহলে এখান থেকে থিটা প্রাইম যোগ এটা কত? 150 150 ইকুয়াল টু 180। 180 তাহলে থিটা প্রাইম কত আসবে? 180 মাইনাস 150 কত? 180 30 ডিগ্রি আসে নাকি? হ্যাঁ 30 ডিগ্রি। তাহলে থিটা প্রাইম এখানকার যে ভ্যালুটা এটা কত পাইছে? 30 ডিগ্রি পাইছে না? কিন্তু ওই ভ্যালু যদি আমি ওখানে বসাই, কাটা খাবো না, গোলা খাবো না, 100% গোলা খাবো থাকবে। তাহলে এই থিটার ভ্যালুটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 90 থেকে এটা পুরোটা কত? 90 ডিগ্রি না? কারণ এটার সাথে কি অপোজিট ডিরেকশন আছে না? পুরোটা 90 ডিগ্রি। 90 থেকে 30 বাদ দিলে কত থাকে? 60। তাহলে এই থিটার ভ্যালু এখন কত বসাবো আমি? 60 বসাবো। তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে শুরু করো। তো 28 যোগ 9.8 গুণন cos 60, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই তো ওইটাই আসছে। কত বলো? 2744 2744 এত জুল। হলো? হ্যাঁ। তো এর আগ পরেটা তো বুঝছই। হ্যাঁ। এটা বুঝলা। একদম। কোনো কথা কনফিউশন নাই। কারণ এই জিনিসটা তোমরা মুখস্থ করার চেষ্টা করো, আর মুখস্থ করার চেষ্টা করো মানে তুমি ডাল খাইছো। হ্যাঁ। একটু ভুলে নিয়ে শেষ। ওই যে দেখো, তুমি যদি fs cos θ অ্যাপ্লাই করো, তোমাদের বলছো স্যার অ্যাঙ্গেল যদি থাকে fs cos θ অ্যাপ্লাই করব। এখন ওই fs cos θ এর জায়গায় তুমি কত বসাতা? তুমি বসা দিতা। আর তুমি বসা দিতা এবং সেক্ষেত্রে অঙ্কটা কাটা খেতা। বুঝছো না? এবার বুঝলা কিভাবে করতে হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই নিয়মটা দেখো, এটা একই নিয়ম, এটা সহজই আছে। আগেটা তো আমার কনসেপ্ট বুঝছো, আমি কনসেপ্টটা আলাদা করে দেবো না, টেনশন নেওয়ার কারণ নাই। তাহলে এই কনসেপ্ট আগে দেখে নাও। তাহলে এখানে আমাকে কি বলছে যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। তাহলে এটা যদি 60 হয়, এটা 30 ডিগ্রি বের করার কিভাবে বের করবো আমরা? তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? সেখান থেকে আমাদের 30 ডিগ্রি পাবো। কিভাবে পাই তার দেখে দিই। এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। এটার ভ্যালু হচ্ছে থিটা, এটা জানি না। তাহলে তিন কোণের সমষ্টি 60 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ থিটা ইকুয়াল টু টোটাল ভ্যালু কত আসবে? 180 ডিগ্রি আসবে না? তাহলে এই দুটো ভ্যালু কত আসছে? 150 যোগ থিটা ইকুয়াল টু কত আসবে? 180। তাহলে থিটা ভ্যালু কত আসবে? 180 মাইনাস 150 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ভ্যালু 30 ডিগ্রি আমি বের করতে পারলাম। আচ্ছা, এখন আমরা থিওরি অ্যাপ্লাই করি যে আমার এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 20 মিটার, এখান থেকে এইটুকু দূরত্ব।
ঠিক আছে না? আর এখান থেকে এইটুকু দূরত্ব আমি জানি না, এইটুকু দৃষ্টিতে বসে দেওয়া নাই, ঠিক আছে না? এখন আমরা একটু সূত্র মানে কনসেপ্ট অ্যাপ্লাই করি। আমরা কি জানি যে কাজ এক প্রকার শক্তি, কাজটা হচ্ছে এক প্রকার শক্তি। শক্তি কয়টা করছি আমরা? দুইটা। একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতি শক্তি। তাহলে কাজটা কি ভাগ করা যায়? একটা হচ্ছে বিভব শক্তি, একটা গতি শক্তিতে। মানে কাজটাকে আমি বলতে পারি কাজটা হচ্ছে বিভব শক্তির সমান হতে পারে, কাজটা আবার গতি শক্তির সমান হতে পারে। তাহলে ডাব্লিউ সমান কার কার সমান আসতেছে? ই কে এবং ই দুটোর সমান আসতেছে না? আচ্ছা, তাহলে এখানে এই যে বালকটা যেটা আছে ভর নিয়ে যে উপরে উঠতেছে, এখান থেকে এখানে যেতে তার একটা কাজ করতে হবে না? কাজ, এই কাজটা কি শক্তিতে রূপান্তর হতে পারে না? হবে। এই বালকটা যে কাজ করলো সেটা এখান থেকে কাজ করে এখানে উঠছে, তাই না? এই পজিশনে উঠছে, এখানে গিয়ে কি সে নড়াচড়া করছে? ওই বলটা নিয়ে ওখানে দাঁড়ায় আছে, ছিল এই পজিশনে যখন বালকটা উঠছে তখন তার কিন্তু কাজটা বের করতে বলছে। হ্যাঁ, ওঠার পর, ঠিক আছে না? এই যে ছাদে উঠতে, তার মানে উঠে ওখানে দাঁড়ায় আছে, এখানে উঠতে তার কৃত কাজ। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে তার একটা কাজ করতে হয়েছে না, সেই কাজটা কিসে কনভার্ট হয়েছে? শক্তিতে। এখন এই জায়গাটায় তার কি শক্তি থাকে? বিভব শক্তি থাকে। তাহলে এই পজিশনে তার বিভব শক্তি পাচ্ছে, তাই না? সেটা হচ্ছে ইপি পাচ্ছে। এখন ইপি সমান আমরা সূত্র কি জানি? ইপি সমান mgh, mgh পাই, তাই না? এবার এখানে কত বসাবো? এখানে তার নিজের ভর আছে, আবার ওই বলটার ভর আছে। তাহলে টোটাল ভর কত? 28 জানি। জি হলো হচ্ছে 9.8। এখন উচ্চতা কোনটা বসাবো? উচ্চতা 20 বসাচ্ছ। আমি তোমাকে কি বলছিলাম যে কোন একটা বিভব শক্তি সবসময় রেফারেন্স থেকে হাইট ক্যালকুলেশন করতে হয় না? তাহলে সে এখান থেকে এখানে উঠতে তাতে অসুবিধা নাই, কিন্তু বিভব শক্তি ক্যালকুলেশন তার এই জায়গায় যে শক্তিটা জমা আছে এই হাইটটা কোনটা নিব? ভূমি রেফারেন্স থেকে নিব, ভূমি থেকে নিব, ভূমি থেকে সে কত উচ্চতায় আছে। তাহলে এই বস্তুটা যখন এখান থেকে ছেড়ে দিব, তাহলে এই হাইটের কারণে এই যে এই হাইট এখান থেকে যে উচ্চতা আছে, ধরো এখান থেকে আমি নিচে ছেড়ে দিলাম, তাহলে এর ভিতরে টোটাল কত শক্তি জমা আছে? বা ধরো আমি এই জায়গায় এই জায়গায় দাঁড়ায় আছি, ঠিক আছে? বলটা আমি এই জায়গায় দাঁড়ায় আছি, তোমাকে যে আগে একটু দেখালাম এই অ্যানিমেশনটা, অ্যানিমেশন কেন এই পজিশনে এই যে বালকটা যখন এই জায়গায় দাঁড়ায় থাকে, এই জায়গাটায় তার কত কি পরিমাণ শক্তি থাকে? mgh। তাহলে h কত বসেছিল? এখান থেকে এখানে ক্যালকুলেশন করছিল না? তাই কিন্তু এখান থেকে একটা সিঁড়ি, এই বালকটা সিঁড়ি বেয়ে এখান থেকে এখানে উঠছে, তাহলে সিঁড়ি দিয়ে উঠে তারপর ওখান থেকে ধর সিঁড়ি বেয়ে উঠে এখানে দাঁড়ায় আছে, তাহলে এর ভিতরে কি পরিমাণ শক্তি জমা আছে? আমি কি বলবো? ওই যে mgh কত বসাবো? 0 এই বসাবো এখান থেকে এইটুকু না, রেফারেন্স ভূমি থেকে এইটুকু উচ্চতা বসাবো না, উঠছে এই জায়গায়, মানে আকাশ ধরে প্লেন দিয়ে উড়ে এই জায়গায় দাঁড়াইছে। কিন্তু ক্যালকুলেশন যখন আমি করবো এই বস্তুটা যখন এখানে থাকবে তখন সে ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা আমি নিব না? সে প্লেন দিয়ে ঘুরে আসা অসুবিধা নাই, বা তুমি সাঁতার কাটে নদী দিয়ে পাহাড়ের উপরে উঠছো, তাহলে আমি ওই ঠিক ওখান থেকে আমার ভূমির যে উচ্চতা সেটা আমি ক্যালকুলেশন নিব, সেই উচ্চতাটা আসবে। তাহলে ওই বালকটা কি করছে? বালকটা সিঁড়ি বেয়ে উঠছে, তাতে অসুবিধা নাই। যখন ওই বলটা সে ছাদে নিয়ে দাঁড়ায় আছে তখন তার ভিতরে কোন শক্তি জমা থাকে? বিভব শক্তি। তাহলে হাইটটা কোনটা নিব আমি? ঠিক ওই পজিশন থেকে যে হাইটটা আছে সেই হাইটটা নিব না? এই যে এই হাইটটা নিব না আমি? ঠিক এই হাইটটা নিব না? তাহলে এর ভিতরে যে শক্তি যখন আমি ক্যালকুলেশন করব তখন ইপির ভ্যালু যেটা আমি নিচ্ছি, mgh, সেই mটা h-টা কোনটা নিব? এই হাইটটা নিব না? এখন কোশ্চেনে তো এই হাইটটা দেওয়া নাই, এই হাইটটা আবার বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো হাইটটাকে ক্যালকুলেশন করে নিই। তাহলে কোণের বিপরীত বাহু কি? লম্ব না? তাহলে আমরা কি জানি sin θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে sin θ লম্বর ভ্যালু কত? লম্বর ভ্যালুটা বের করতে হবে। লম্ব ধরো এটাকে এটা লম্ব না, এটা ধরো আমি x ধরে নিব, কি ধরে নিব? x। আচ্ছা, অতিভুজটা কত দেওয়া আছে? এটা অতিভুজ না? এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ কত? 20। তাহলে x কত? sin θ আমি এটা ধরছি না, তাহলে sin 30 ডিগ্রি বসাও এখানে, x বাই 20। তাহলে x এর ভ্যালু কত আসে? sin 30 ইনটু 20 গুণ করো, এবার তো ইয়েই আসে 30 আর 10 তাহলে 10 মিটার আসছে আমার। তাহলে ওইটা পাই গেলাম 10 মিটার। এখন ওইটা তো আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ আমি কনসেপ্ট বুঝেছি, কিন্তু এখানে যে মানটা দেওয়া নাই হাইটের, ওইটা ক্যালকুলেশন করে বের করতে হবে। ওকে এটা এখন ক্যালকুলেশন করে ওখানে বসাই দিলাম। এখন যদি এটা পেয়ে যাই, এখন তাহলে তার বিভব শক্তি কতটুকু আসবে? বিভব শক্তি আসবে হচ্ছে mgh না? mgh। তাহলে তার ভিতরে কি পরিমাণ বিভব শক্তি জমা আছে? mgh। m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 28 9.8 আর উচ্চতা বসাবো তুমি কিন্তু 10। করো ক্যালকুলেশন করো। আচ্ছা 2744 এত জুল।
আগেরটা আমাদের মানের সাথে মিলে না, অসুবিধা না। আপাতত এই কনসেপ্টটা শিখার পরে কোথায় কনসেপ্টটা ভুল হয়েছে আমি সেটা চেক করে দেখবো আর কি। ওটা আমি চেক করে দেখবো না, অসুবিধা নাই। তাহলে এই এটা তো আমার সহজ লাগছে, ওটাও জানা থাকতে হবে, এটাও জানা থাকতে হবে, দুটোই। কিন্তু এটা পারবা তুমি। কিন্তু এখন তাহলে এই ইপি যেটা পাইছে বিভব শক্তিটা, এটা কার সমান আসতেছে? কাজের সমান হবে না, কারণ ওখানে যেহেতু স্থির হয়েছিল আর তোমার চলাচল করে না, ফেলে দেবো তারপরে। তাহলে ওখানে যেহেতু স্থির অবস্থা ছিল, তাহলে ওই জায়গাটায় গিয়ে তার ভিতরে কি শক্তি জমা হয়ে আছে? বিভব শক্তি। আর তাহলে এই যে কাজটা করলো সে কোন শক্তিতে জমা হলো? বিভব শক্তি না? তাহলে এটা সরাসরি আমি এটা বলতে পারবো এটাই হচ্ছে আমার কাজ, এই শক্তিটা হচ্ছে কাজ। হ্যাঁ, কারণ কি এই যে কাজটা গিয়ে আমাদের কাজটা গিয়ে কোন শক্তিতে রূপান্তর হয়েছে? কাজটা গিয়ে আমাদের বিভব শক্তিতে রূপান্তর হয়েছে না? বিভব শক্তি, কাজটা বিভব শক্তিতে রূপান্তর হয়েছে না? তাহলে আমি যে কাজটা করলাম ডাব্লু, সেটা অ্যাকচুয়ালি আমার ইপি না? তাহলে ইপি যেটা ক্যালকুলেশন করবো সেটা ডাব্লু সমান আসবে না? আর ইজি ভ্যালু কত আসছে আমার? 2744 এত দূর। তাহলে এটা আমার কাজের সমান আসবে। আমার বুঝছো কনসেপ্ট? এই রিলেটেড আরো ম্যাথ দেখতে হবে। তাহলে একটা 300 গ্রাম ভরের একটি বস্তু অনুভবেগের সাথে 30 ডিগ্রি কোণে রক্ষিত। তাহলে এই একটা বস্তু আছে, এটার ভর কত? ভর হচ্ছে 300, তাই না? হ্যাঁ 300 গ্রাম। 300 গ্রাম কিন্তু দেখেছি। এটা কিন্তু ভুল করবা। আমি তারপর বলে দিচ্ছি 300 গ্রাম ভরের একটি বস্তু অনুভবেগের সাথে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আমার রক্ষিত তলে এত জোর গতিশক্তি প্রয়োগ করছে। তাহলে এখান থেকে বস্তুটা যখন উপর দিকে তুলছে তার ভিতরে একটা গতিশক্তি প্রয়োগ করতে হবে না? আর বস্তু যখন নিয়ে যাবে তার একটা বেগ থাকবে না, ভেলোসিটি। তার ভিতরে কি থাকবে? গতিশক্তি থাকবে। তাহলে এত গতিশক্তি নিয়ে সে উপর দিকে উঠছে। এ থেকে এই বিন্দুতে ঘর্ষণহীন ভাবে ঠিক পৌঁছে যায়। তাহলে এ থেকে ইতে গেছে কোনো ঘর্ষণ ছাড়া। ঘর্ষণের সূত্র অ্যাপ্লাই করবো না, ঘর্ষণ সূত্র একটু পরে আসবে, তখন এই কনসেপ্ট শেষ হবে, তখন ঘর্ষণ পড়াবো। তাহলে এখান থেকে ওখানে গেছে ঘর্ষণ ছাড়া। অনুভবের সাথে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। অনুভবের সাথে 30 ডিগ্রি কোণে ঘর্ষণহীন ভাবে ঠিক পৌঁছে গেছে। এখন পক্ষান্তরে পরক্ষণে বস্তুটি ই বিন্দু থেকে উচ্চতল বরাবর এ এর দিকে পড়তে থাকে। ওখান থেকে আবার বস্তুটা ছেড়ে দিয়ে নিচের দিকে পড়বে, পড়াটাই স্বাভাবিক। তাহলে এখান থেকে যে কাজটা করছে এখানে গিয়ে জমা হচ্ছে কি? বিভব শক্তিতে। আবার ছেড়ে দিলে আবার গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, যেটা তোমরা এই বিষয়টা বুঝাইছি। তাহলে চিত্রে AB সমান BC সমান CD সমান D, এই পার্টগুলো সমান। এটা ঘন নাম্বারের ক্ষেত্রে আসবে, তার মানে এখান থেকে ঘন নাম্বারের ক্ষেত্রে আমার লাগবে। এই পর্যন্ত আমার ঘন নাম্বার দিয়ে করা লাগবে। কিভাবে? আনত তল AE এর দৈর্ঘ্য নির্ণয় করো। আনত তল বলতে এই যে তলটা যেটা নিচের দিকে আছে, আনত করা আছে, আনত ভাবে আছে, ভূমির সাথে আনত ভাবে আছে। ভূমির সাথে, হ্যাঁ, তার মানে আনত তলটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে AE। এই বলেছি আনত তল AE। ও হ্যাঁ, দাওয়াই তো আছে। এই যে AE, এটা দৈর্ঘ্য নির্ণয় করো। কতটুকু লম্বা? কতটুকু লম্বা? এখন আমার তাহলে এইটার ভ্যালু আছে থিটা সমান কত? 30 ডিগ্রি। এখন এটা আমার বের করতে হয়। একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম এরকম, আমার এই ত্রিভুজের এইটা লাগবে, এটা হচ্ছে থিটা, আর এমটা দেওয়া আছে এখানে। এখন কি করতে হবে? 300 গ্রাম। এখন 300 গ্রাম, গ্রাম থেকে আমরা করতে পারবো? আমার কি লাগবে? কেজি লাগবে। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। কারণ 1000 গ্রাম, গ্রাম ছোট ছোট, গ্রাম হচ্ছে অনেক ছোট 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 একটা বিষয়, অনেকগুলো একসাথে করে 1 কেজি হবে, তাই না? তাহলে 1000 গ্রাম সমান 1 কেজি আসবে। তাহলে আমার গ্রাম থেকে কিসে যেতে হবে? কেজিতে না? তাহলে 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। তাহলে অতএব কত গ্রাম সমান আছে আমার? 300 গ্রাম। তাহলে 300 ডিভাইড বাই 1000, ঠিক আছে না? মানে তুমি এভাবে মনে রাখতে পারো 300 × 10⁻³ তাহলে এটার ভ্যালু হচ্ছে 300 × 10⁻³ এত কেজি। তাহলে গ্রাম থেকে কেজিতে যাওয়ার নিয়ম কি? 10⁻³ দ্বারা গুণ করা। এটাকে বুঝে নিলাম। এখন বুদ্ধি খাটাও, কি করা যেতে পারে? হাতেরটা মনে না থাকলে ওই 10⁻³ থাকলে মনে থাকলে হয়ে যাবে। এইটা মনে আছে। আচ্ছা, এখন কি করা যেতে পারে? যে আমার এখান থেকে এখানে যাচ্ছে, গতিশক্তি ভ্যালু দেওয়া আছে, এত এই গতিশক্তি নিয়ে সে উঠছে। ইকে সমান হচ্ছে আমাদের 5.88, এত জোর গতিশক্তি নিয়ে সেখান থেকে এখানে উঠছে। আমার কি করা যেতে পারে? যে আমার এই হাইটটা ক্যালকুলেশন করতে গেলে, মানে এইটুকু বের করতে গেলে কি করা যেতে পারে? হ্যাঁ, তুমি দেখো কাজ সমান শক্তি, কাজটা কি? শক্তি প্রমাণ করা আছে আমাদের, কাজ সমান শক্তি। কাজটা কয়টা শক্তি সমান আসে? যেহেতু আমাদের কাজটা শক্তি সমান আসে, তাহলে কাজটা শক্তি কি কি শক্তি আছে? একটা হচ্ছে গতিশক্তি, একটা বিভব শক্তি। একদম সরাসরি এটা আমি অ্যাপ্লাই করব, কারণ এখানে কাজটা আমাদের এখানে ইকে দেওয়া আছে, তাহলে ইকে সমান আসবে আমার। তাহলে কাজের সূত্র অ্যাপ্লাই করব এবং ওই শক্তি সূত্র অ্যাপ্লাই করব, অটোমেটিক্যালি এটা বের হয়ে আসবে। শুধু কাজের টাই। হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করব। কাজ সমান শক্তি, গতিশক্তি।
আচ্ছা তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা সরাসরি হাইটে চলে যাবো, কারণ আমি এই কনসেপ্ট ছাড়া কোনো কনসেপ্ট করি নাই। ওকে তাহলে তুমি এটাই অ্যাপ্লাই করবে, যা করেছি ওইটাই এটাই অ্যাপ্লাই করবে, বাকি কোনো নতুন কোনো থিওরি তোমার এখানে আসবে না। তোমাদের এই সিলেবাস নাই, সে আউট অফ সিলেবাস, নতুন কোনো থিওরি পাবা না, যা করবে এর মধ্যেই থাকবে, ঘুরে পেছায় থাকবে। তুমি প্রথম সূত্রে অ্যাপ্লাই করে যাবা, এই কয়টা সূত্র জাস্ট ওই বেসিক ক্লাস। আর উদ্দীপকটা বুঝতে হবে। হ্যাঁ, উদ্দীপক বুঝে যা যাচ্ছে সেটা অ্যাপ্লাই করবে, অটোমেটিক্যালি মিলে যাবে, এর বাইরে তোমার কিছুই আসবে না ইন্টারমিডিয়েটে। তাহলে আমাদের এই কাজটা কি শক্তি সমান কাজটা দুর্বল শক্তি মুক্তি সমান আসবে, এটা আমরা জানি। এখন এখানে তো কাজের তো ব্যবহার করব, কিন্তু এটা যেন দৈর্ঘ্যটা অটোমেটিক চলে আসবে যে ই কে কাজটা কি কিছু সমান আসতেছে, কাজটা আমাদের শক্তি সমান আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের গতিশক্তি কি ই কে, আর কাজের সূত্র আমরা অ্যাপ্লাই করব। কাজের সূত্র কি করে? আর কাজের উপরে এমজিএস আরেকটাও তো আছে, কাজ সমান হচ্ছে বল গুণন সরল, বল গুণন সরল, তাই না? বল গুণন সরল এটা অ্যাপ্লাই করব। দেখো হ্যাঁ, তাহলে এখন বুঝো, এখন এই কনসেপ্টটা বুঝো, তাহলে তুমি ক্লিয়ার হতে পারবে। এই বস্তুর ভরটা কোথায় ক্রিয়া করতেছে? এমজি নিচের দিকে ক্রিয়া করতেছে, এটা তো বুঝতে পেরেছি, এমজি নিচের দিকে ক্রিয়া করতেছে। তোমাকে এই বলের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে, তাহলে উপরের দিকে একটা বল প্রয়োগ হচ্ছে। এখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি প্যাচ খেলবে না। তার মানে এই বলের বিরুদ্ধে তুমি এখানে একটা এফ বল প্রয়োগ করছো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে তুমি উঠতেছো হচ্ছে এই 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 বলটা দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে এদিক বরাবর, একটা হচ্ছে উল্লম্ব বরাবর, ধরুন এটা হচ্ছে থিটা। তাহলে এখন এই বলটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আমরা দেখলাম, তুমি বুঝছো এই ভ্যালুটার মান কত হচ্ছে এফ কস থিটা, আর এই ভ্যালুটার মান হচ্ছে এফ সাইন থিটা। কোনটার কারণে কাজ হবে বলো তো? কোনটার কারণে কাজ হবে? এফ কস থিটার কারণে। এখন আমাদের একটু সমস্যা হয়ে গেছে কি, যে আমাদের এই যে এই রেখাটা কোন দিক বরাবর, এই বরাবর আছে না, এইটার কারণে তো কাজ হচ্ছে, এটা কি এফ কস থিটা আসছে আমার, তাই না? এখন এটার ভ্যালু হচ্ছে থিটা, আর এটার ভ্যালু তুমি থিটা না, এটার ভ্যালু কত পাইছো তুমি? এই যে 30 ডিগ্রি দেওয়া আছে, এটা 30 ডিগ্রি, ঠিক আছে? আর এইটা তো হচ্ছে থিটা, তাহলে এই ভ্যালুটা হচ্ছে থিটা, আমরা এই থিটাটা অ্যাপ্লাই করব এখানে। এই থিটাটা দেখো আমার বুঝে, দেখো এই যে এই রেখাটা এরকম হচ্ছে, তাই না? এই এমজি এর বিরুদ্ধে তুমি বল প্রয়োগ করছো, এফ টা এদিকে করা আছে। আচ্ছা, এই বলটা দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে এফ cos থিটা, একটা হচ্ছে এফ sin থিটা, এটাও তোমার ক্লিয়ার। এখন এই এই অনুভূমিকের সাথে কোণ কত? 30 ডিগ্রি। আর এই কোণটা কি ভূমির সাথে কোণ না? তাহলে এটা কি, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে, টোটাল ভ্যালু কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। এটাকে তুমি দুই ভাগ করো, তাহলে এই পাশে অর্ধেক ভাগ থাকবে, এই পাশে অর্ধেক ভাগ থাকবে না? থাকবে কি না? হ্যাঁ অবশ্যই। তাহলে এই রেখাটা মাঝখান বরাবর আছে না, তাহলে এই টোটালটা মাঝখানে এটা ভাগ করছে না? হ্যাঁ, তো মাঝখান বুঝাচ্ছি না ঠিক বুঝছো কিনা সেটা কর, আরেকটু বুঝে দাও। হ্যাঁ, একটু স্যার আগে মুছে দেন ভালো করে। পুরোটা বুঝে দিই, হ্যাঁ সেটাই। পুরোটা বুঝে দেখো, তুমি এমনি বুঝবে, এটা আসলে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে। এটা আবার দেখো, কিছুই করা লাগবে না, তুমি জাস্ট এখান থেকে বস্তুটার ভর নিচের দিকে মারিয়ে দাও, এমজি। ক্লিয়ার? এই এমজিটা বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, উপর দিকে, ঠিক উপর দিকে না, লম্ব বরাবর উপর দিকে বল প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? এফ এফ তার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক বরাবর, তুমি আমি যেভাবে কাজ করছি তুমি সেই ঠিক সেভাবে করবা, এইভাবে ডাক দিবা, আমার মতো তোমার মতো উপর দিকে ডাক দিবা না, তাহলে কিন্তু তোমার কোন শেষ। তার মানে উপরে ডাক দিবা না, ঠিক যেভাবে করছিস সেভাবে করবা, কোনো সমস্যা হবে না। কারণ তোমাকে তো বোঝাতে হবে না, তুমি করলেই হলো, তোমাকে আগে বোঝাতে লাগবে না, তুমি তার টিচার হচ্ছে না, টিচার পরে দেরি আছে, অনেক দেরি আছে। তার মানে এই এফ তার দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এফ cos থিটা। তাহলে এটা দেখো ভূমির সাথে কত কোণ উৎপন্ন করতেছে, এটা কি অনুভূমিক অংশ না? আর যাচ্ছে কোন দিক বরাবর? এদিক বরাবর যাচ্ছে না, তাহলে আমি এই কোণটা নিব না এখানকার, এই কোণটা থিটা ধরছি, ঠিক আছে? কারণ এটা কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ লাগে আমার, বল আমি এদিক বরাবর প্রয়োগ করছি, এদিক বরাবর, মানে বস্তুটাকে তোলার জন্য, আর সরণ হচ্ছে কোন দিক বরাবর? এদিক বরাবর। তাহলে এই দুটো কোণ নিব না, বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা। থিটা কি দেখছিলাম? বল, মোর ভালোভাবে খেয়াল রাখবো, খাতা লিখে রাখবো, বল ও সরণের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। এখন আমি যদি এই কোণটা নেই, এটা কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে না? বল প্রয়োগ করছি উপর দিকে, সরণ হচ্ছে দিক বরাবর, তাই এটা কি ভূমির সাথে কোণ উৎপন্ন করলো না? এটা এটা কত? 30 ডিগ্রি। আমার দরকার কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ না? কিন্তু এই জন্য থিওরি ছাড়া চলবে না। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে আমার এই থিটা লাগবে, তাহলে এটা হচ্ছে এইটা একটা ভাগ আসে, এটা হচ্ছে এফ cos থিটা, তাই না? এই বলটা যেটা আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করলাম, সেটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এফ cos থিটা আর একটা কি এফ sin থিটা। কার সাথে কোনটার কারণে? ওই এফ cos থিটার কারণে। তাহলে sin থিটা মিশায় দাও, এফ cos থিটার কারণে কাজ হচ্ছে। এখন তাহলে এই থিটা আমরা কত আসবে? তাহলে এটা ঠিক নিচের দিকে কি করতেছ না? এটার অপোজিটে তুমি বল প্রয়োগ করছো না? তাহলে এটা ভূমি না, এটা লম্ব না? এই ভূমি এবং লম্ব এই মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি।
টোটাল যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 থেকে 30 বাদ দিলে এটা পাবা না তুমি? হ্যাঁ পাবো তো। তাহলে 90 থেকে 30 বাদ দাও, 90 থেকে 30 বাদ দাও। তাহলে তো স্যার 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু আসবে কত? 60 ডিগ্রি। এই তাহলে এই জিনিসটা তোমাকে এক্সামের আগে বাকি কোথাও দেখতে হবে না, খালি থিটার জায়গাটাই তুমি খালি একবার দেখে যাও। হ্যাঁ, থিটাটা আমি কিভাবে ক্যালকুলেশন করব, এক্সামে কিভাবে লিখব, বাকি জিনিস তুমি পারবে। পারবো হ্যাঁ। এফ cos এর সাইন এর মাথা মধ্যে সুন্দরভাবে ঢুকে গেছে। তুমি কনফিউশন করবে একটা জায়গাতে থিটার জায়গা। ঠিক আছে। আমি তো আসলে কনফিউশনে ছিলাম। এখন তাহলে আমি এখন তোমাকে অ্যাপ্লাই করে দেই এবং আগে ওটা মিলাই দেই। তাহলে এখন এটা আগে মিলাই দেই, তারপর আগেরটা ওটা মিলাই দেই। তাহলে এখন তাহলে থিটার ভ্যালু আমি 60 ডিগ্রি বসাচ্ছি। তাহলে আমরা জানি কি কাজ এক প্রকার শক্তি। তাহলে কাজের ভ্যালুটা আমি বের করে নিচ্ছি এখানে। তাহলে কাজ W সমান হচ্ছে আমাদের বল গুণন সরণ। এটা আমি অ্যাপ্লাই করি, তাই তো? তাহলে বলের ভ্যালু কত আসে? বলের ভ্যালু কই গেল? F cos থিটা। আর সরণ কি? এখান থেকে বস্তুটা এই পর্যন্ত তুলছি, তাই না? AE। তাহলে AE রাখি আমি। কারণ এইটা আমি বের করব, ঠিক আছে? তাহলে কাজ W সমান এত পাইছি আমরা। আর F সমান কি? আমি বলের বিপরীতে কাজ করছি না? তাহলে F সমান mg আসবে না? হ্যাঁ, তাই কি না? হ্যাঁ। তাহলে mg cos থিটা, থিটা ভ্যালু কত বসাবো? 60। ক্লিয়ার? ক্লিয়ার। বাস। আর এই রাখছি। ইয়েস। আর W ওই রকমই রাখছি। এখন বোঝার চেষ্টা করি এই কাজটা কোন শক্তিতে রূপান্তর হয় ওখানে গিয়ে? ওই যে বিভব শক্তি। বিভব শক্তিতে রূপান্তর হয়। এখন এই যে আমার যেটা বলা আছে লোকটা 300 গ্রাম ভরের একটি বস্তুর নির্দিষ্ট এত ডিগ্রি কোণে রক্ষিত আছে, তলে এত গতি শক্তি প্রয়োগ করছে, এ থেকে বিদ্যুতে পৌঁছে গেছে। তাহলে এখানে গতি শক্তি কত প্রয়োগ করছে? ওই যে 5.88। 5.88। তাহলে এই শক্তিটাই কাজের রূপান্তর হয়ে গেছে না? হ্যাঁ। যে গতি শক্তিতে ধাক্কা দিছে ওটা কি কাজের রূপান্তর হয়ে গেছে না? বুঝতে পেরেছি। তাহলে এই জায়গাটায় আমি কি লিখতে পারি? ই কে লিখতে পারি না? পারি কি না? পারি কি না কও? তাহলে ই কে ভ্যালু কত দেওয়া আছে? ই কে ভ্যালু 5.88। আর m এর ভ্যালু কত ইউজ করব? 300 × 10⁻³ 300 × 10⁻³ ইনটু cos কত 60 ডিগ্রি ইনটু AE। সব ভ্যালু জানা আছে, এইটা চলে আসবে না? হ্যাঁ, তুমি x এর করতে পারো, তো এই অথবা এই সমান কত আসবে? 5.88। এটা এই পাশে সব গুণাকার আছে, এই পাশে ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, ভাগ হয়ে যাবে। 300 × 10⁻³ ইনটু cos 60 ডিগ্রি। করো ক্যালকুলেশন। উপরে কত বসাছো? 5.88। হ্যাঁ। 300 × 10⁻³। আচ্ছা এখানে কি কত আছে? যে mg আছে, g আছে। 9.8 গুণ করে দাও এখানে ইনটু 9.8। ওইটাই ভাবছি যে এটা 9.8। তাহলে এখানে আমাদের ইনটু 9.8 ইনটু 8। জাস্ট ভ্যালু বসাইছো আর কি। দেখে 4। তাহলে এইটুকু অংশ আমাদের কতটুকু আসছে? 4। এই অংশ কতটুকু আসছে? 4 মিটার। হ্যাঁ, 4 মিটার। ক্যালকুলেশন হয়ে গেল। এখন দেখি আরো টাইপের আরেকটা ম্যাথ, টাইপে এই টাইপের আরেকটা ম্যাথ আছে, সেটা আমি সলভ করব। সেটা হচ্ছে যে 10 গ্রাম ভরের একটা বস্তু, 10 কেজি। আচ্ছা 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে 70 কেজি ভরের একজন ব্যক্তি একটি দালানের ছাদে ওঠার জন্য অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 30 মিটার দৈর্ঘ্যের একটি মই ব্যবহার করলেন। মই ব্যবহার করেছে। আর ভারী হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 10 কেজি ভরের একটা বস্তু নিছে এবং 70 কেজি ভরের একজন ব্যক্তি, তাহলে টোটাল ভর কতটুকু নিব? টোটাল এদের যোগ হবে 10। এবার তুমি আমাকে বলবে আমি ম্যাথ সলভ করব, ঠিক আছে? পারবা দেখো, তুমি পারবা। আমি আছি তো, আমি তোমাকে সাপোর্ট দিব। তুমি সাপোর্টে যাও। 10টা 80। হ্যাঁ, 70 80। তুমি আমাকে সাপোর্ট দিবা, ঠিক আছে? এবার আমি তোমাকে বলবো, তুমি আমাকে বলবে স্যার এটা করে। পারবে, কনসেপ্ট দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি কি বলেছে কোশ্চেন। আচ্ছা, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে আমি একটা অঙ্কনী করে ফেলি তোমার জন্য। এইরকম টাইপের, তাই না? অনুভূমিকের সাথে কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ করে আছে। দিলাম 30 মিটার দৈর্ঘ্যের একটা মই, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত? 30 মিটার। 30 মিটার দৈর্ঘ্যের একটা মই নিয়ে সে ব্যবহার করছে, জি ভ্যালু দেওয়া আছে। এই বস্তু টোটাল ভর হচ্ছে 80 কেজি। হ্যাঁ, 80 কেজি। ব্যক্তিটির কৃত কাজ কত হবে? তাহলে এই বস্তু ব্যক্তিরা যখন এখান থেকে এখানে উঠছে, তাই না? হ্যাঁ, সেটাই। ব্যক্তিরা যখন ছাদে ওঠার জন্য, তাহলে ছাদে উঠছে সে, তাহলে এখান থেকে ছাদে উঠছে, তাহলে তার একটা কাজ হইছে। হ্যাঁ। তাহলে আমরা জানি কৃত কাজ বা কাজ, কৃত কাজ বা কাজ W সমান হচ্ছে বল গুণন সরণ। यस, বল গুণন সরণ। এখন বল কোনটা অ্যাপ্লাই করব? দেখো এই বস্তুটার ভর এবং লোকের একটা ভর আছে, বস্তুর ভর এবং লোকের ভর আছে, সেটা কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে।
এটার বিরুদ্ধে তোমাকে কাজ করতে হবে, এফটা এর অপোজিট ডিরেকশনে থাকবে। এখন এই বলটা দুটো ভাগে ভাগ হবে, অবশ্যই একটা হচ্ছে এদিক বরাবর, আরেকটা হচ্ছে এদিক বরাবর। এটা কি f cos থিটা আসবে, f cos থিটা, এটা আসবে কি f cos থিটা, আর এটা হচ্ছে f sin থিটা। f sin থিটা আর থিটা কি বল এবং সরণ, বল প্রয়োগ করছে দিক বরাবর, সরণ স্থিতি করতে থিটা আমি করে নেব, এটা নেব, তাই না? यस। আচ্ছা, তাহলে এই fs f cos থিটা আমি অ্যাপ্লাই করব। তাহলে বলের ভ্যালু কত, f cos থিটা, f cos থিটা, সরণ কতটুকু হয়েছে এখান থেকে এই পর্যন্ত না 30 মিটার, তাই কি না? পাও দিয়ে দে। এর এর ভ্যালু কত বসাবো, mg, কারণ এই বলের বিরুদ্ধে কি কাজ করছে, তাহলে এর ভ্যালু বসান দিবা mg cos থিটা * 30। m এর ভ্যালু কত বসাবা, m এর ভ্যালু হচ্ছে 80। দেখো তুমি পারতেছো, আমি তুমি পারতেছো 80। জি এর ভ্যালু কত বসাবা, 9.8। cos থিটা ভ্যালু কত বসাবা এখন বলো, এই দেখো উপরে থিটাটাই তো হিসাব। হ্যাঁ এখন বলো, টোটাল 90 ডিগ্রি ভ্যালু কত, টোটাল 90 ডিগ্রি, সেখান থেকে 45 বাদ দাও। আচ্ছা এটা করে মুখোমুখি করা যাবে, সত্যি না মানে 45 45 ঠিক আছে। মাথা ঠান্ডা রাখি, তুমি নিজে নিজে করতে পারো। তার মানে এই থিটা ভ্যালু কত, হ্যাঁ cos 45 আর 30 30ই আছে। এখন ক্যালকুলেট করো, এখন বুঝা গেল তো ঠিকই, আর প্র্যাকটিস করলে হয়ে যাবে না। 45 * 30 16631 16631 1.1514 এত জুল। यस। সূত্র রাখো, সূত্র কারেক্ট নিয়ম করাই দেই, যেটা নিয়ম করাবো বুঝছি না? হ্যাঁ হ্যাঁ। এখন একটু মাথা খাটালে তুমি দেখতে পাবা, আমি চিত্রটা এই চিত্রটাতে এইভাবে আমি এই যেভাবে বুঝছো সেটাই বুঝো, এই চিত্র দিছি, ওই যে ওই দিক থেকে উঠা যাবে, এই দিক থেকে উঠা যাবে, তো বলা যায় যে ডান দিক থেকে বাম দিক থেকে উঠো। ওকে ওকে। আচ্ছা, তাহলে এই যে এইভাবে উঠছি না, এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 30 মিটার, ঠিক আছে? এটা হলো দেওয়া আছে হচ্ছে 45 দিক। এখন একটু বোঝার চেষ্টা করো, এই বালকটা, এই লোকটা যখন এখান থেকে এখানে উঠছে, এখান থেকে উঠতে একটা কাজ করছে না? হ্যাঁ কাজ করেছে। আর আমি কি বলছি, কাজ এক প্রকার শক্তি, কাজ এক প্রকার শক্তি, বাংলা কথা একদম ক্লিয়ার। কাজটা শক্তিতে রূপান্তর হয়, यस। কাজ এক প্রকার শক্তি, কাজটা শক্তিতে রূপান্তর হয়। শক্তি, তাহলে এই যে কাজটা করলো, এখানে গিয়ে লোকটার কোন শক্তি জমা হয়ে যাবে, বিভব শক্তি। তাহলে এখানে আমি শক্তি বলতে পারবো কি বিভব শক্তিতে জমা হয়ে গেছে। তাহলে লোকটা যে কাজ করলো, এখান থেকে এখানে উঠলো, যে কাজটা করলো সেটা এখানে কোন শক্তিতে জমা হয়ে গেছে, বিভব শক্তিতে জমা হয়ে গেছে। তাহলে কাজ হচ্ছে W, আমি সরাসরি লিখতে পারবো না mgh। তাহলে এই কাজটা এখানে বিভব শক্তিতে জমা স্টোর হয়ে গেছে, কাজটা এখানে বিভব শক্তিতে জমা হয়ে গেছে, তাই কি না? হ্যাঁ তাই। বসাও, m এর ভ্যালু কত বসাবা, টোটাল কত, 70 10 80। জি এর ভ্যালু কত বসাবা, 9.8। এখন উচ্চতা কোনটা বসাবা, 30 মিটার বসাবা না? হ্যাঁ এই তো দেখছো, এক্সপার্ট তাকে বলে। তাহলে বুঝতে পারলে তুমি পারবা। এখন এই এইচ বসা হচ্ছে এইটা, এখন তো এইচ তো নাই, তাই না? এইচ তো নাই, এটা জানা আছে, এটা জানা আছে। এখন আমরা কি বলছি যে sin থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, তাই কি না? লম্ব বাই অতিভুজ। এখন এটা ধরছেন থিটা, কোন ডিগ্রি এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে sin 45 ডিগ্রি সমান লম্ব ধরে নাও h, অতিভুজ কত 30 মিটার। তাহলে এই কত আসবে, গুণ করো, sin 45 * 30 21.2132 এত মিটার, তাই না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে এই টাইমগুলো কত বসাবা, 21.2132 21.2132, ওকে 9.2, তাই কি না? হ্যাঁ বসাও। one six six three one 16631 হ্যাঁ 31.1488 1488 এত জুল। এখন আগের সাথে মিলাও।